হারকিন জ্বলে কয়েক মাস ধরে ওদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না, ওরা নাকি 13 তারিখে বিপ্লব ঘটায় দিনি। কথা কর নাকি আপনারা? লকডাউন ঘোষণা করেন আর শাটডাউন ঘোষণা করেন। আগামীকালকে আপনাদেরকে দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য জুলাইয়ের জেগে থাকা সন্তানেরা এখনো জেগে আছে। কথা বলেন ঠিক না? কিছু মহিলা মানুষের স্বভাব আছে, পুরো গ্রাম ঘুরে বেড়ায়, আছে না? কথা কয় এই পাড়ার থেকে ওই পাড়া, পুরো গ্রাম। সকালে ভাত রান্না করার পরে একটা পাক দিয়ে আসে, বিকেলে আর একটা পাক দেয়, সন্ধ্যার পরে যাইতে একটু ভয় লাগে আর যায় না, কিন্তু দিনের মধ্যে পুরো গ্রাম 2-1 বার পাক দেয়। এরকম কিছু মহিলা আছে না? তো কিছু কিছু শ্রোতাও এরকম আছে যারা মাহফিলে একবার 5 মিনিটের জন্য আসবে, আবার বাইরে যাবে, আবার দোকানে যাবে। আসলে দোষ তো এর লয়, দোষ এর মায়ের। এর মাই এরকম পুরো এলাকা ঘুরতো, এই জন্য সন্তানটা ওইরকম হয়েছে, কোন জায়গায় স্থির থাকতে পারে না, অস্থির একটা বাচ্চা জন্ম দিয়েছে, ওই জন্য অস্থির। দোষ তো গোরা, ওই বাচ্চার দোষ নেই তো, দোষ কাহা? রাগ করতেছে? কিছু ট্যাবলেট দেওয়া লাগবে, না হলে রোগ সারার সম্ভাবনা নেই, এই জন্য ট্যাবলেট মাঝে মাঝে দেব। রাগ করবেন নাকি আপনারা? হ্যাঁ, রাগ করবেন না, কষ্ট মনের মধ্যে নেবেন না। যারা জাতের মানুষ তারা এক কথা বললেই বুঝবেন। আপনি যদি সত্যি কোরআন শোনার নিয়তে বাসা থেকে আসেন, মাহফিলে এসে ভদ্রলোকের মতো বসবেন। এগুলো দোকানপাট আগামীকালকেও পাওয়া যাবে, দোকানের অভাব নাই, কিন্তু 1-1.5 ঘন্টা পরে 1 বছরের জন্য বাতি নিভে যাবে। এই আওয়াজ, এই আলোচনা আর পাওয়া যাবে না। কথা বলে ঠিক না? এই জন্য দয়া করে যারা কোরআন শোনার নিয়তে এসেছেন, দোকানপাটে, চা স্টলে, এখানে সেখানে আড্ডা না মেরে, রাস্তাঘাটে ওত পেতে দাঁড়িয়ে না থেকে কোরআনের মহব্বতে জান্নাতের বাগানে চলে আসুন। কথা বলে ঠিক না? যারা কোরআন শোনার নিয়তে এসেছে, আমার বিশ্বাস আমার এই মাইকের আওয়াজ যতদূর গেছে একজন আর দাঁড়িয়ে থাকবে না, সব মাহফিলে আসবে ইনশাআল্লাহ। যদি সত্যি ওদের অন্তরে কোরআনের মহব্বত থাকে, আলেমদের মহব্বত থাকে, ওরা রাস্তাঘাটে আর দাঁড়িয়ে থাকবে না, ওরা মাহফিলে চলে আসবে ইনশাআল্লাহ। আর যদি শয়তান ধোঁকা দিয়ে বোকা বানায়, তাহলে সে দুনিয়ার রং তামাশা নিয়ে পড়ে থাকবে, দোকানে আড্ডা মারবে। বিয়েই করেনি, কসমেটিকের দোকানে যা কাঁকড়া কিনতিস, বিয়েই করেনি, এরকম পোলাপানও আছে না? আর উদ্দেশ্য হলো মহিলা দেখা। মাহফিলে এসে মহিলা দেখে কিছু লোক আছে না? কিছু কিছু লোকজন দেখবেন একেবারে বেয়াদব টাইপের লোক, মহিলা প্যান্ডেলের আশেপাশে চোখ মুখ বোঝেন না, মাফলার টাবলার দিয়ে পেছে টেসে একেবারে সেইভাবে দাঁড়িয়ে থাকে। ও এমন ভাবে নিরাপত্তা দিচ্ছে, মনে করতেছে ওর ভিতরে এই মহিলা প্যান্ডেলে মনে হয় মা বোন বসে আছে, কিন্তু আসলে উদ্দেশ্য তা না, উদ্দেশ্য হলো মহিলা দেখা। কথা কয় না কেন? এরকম দুষ্ট প্রকৃতির লোক আছে না? নাই। ওটা কিন্তু নওগাঁতে না, আমি ভারতের কথা বলতেছি। এই এলাকার মানুষ ভালো, সব আল্লাহর ওলি, জিন্দে শাহজালাল। আমি আপনাদের কথা বলি নাই। তো চলুন আমরা আলোচনা শুরু করি। কষ্ট হচ্ছে আপনাদের? মন খারাপ করছেন? অনেক জায়গায় ওয়াজ করতে গেলে আজ থেকে 1 বছর আগে আমরা যখন কোরআনের মাহফিলে কথা বলার জন্য যাইতাম, বলে হুজুর সাবধানে কথা বলবেন, ভুলে যাবেন না কাকা, ওয়াজ যা করবেন করবেন, খবরদার নেত্রীর বিরুদ্ধে যেন কোনো কথা না হয়। এখন কি আরে বুদ্ধিজীবীরা আছে ভাই, টর্চ লাইট মেরে সিয়ারা খুঁজে পাওয়া যাচ্ছে না। কথা বলেন ঠিক না? এই জন্য মনে রাখবেন, জুলুম কখনো চিরস্থায়ী হতে পারে না। ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ জালিমিন, যারা জালেম আল্লাহ তাদেরকে পছন্দ করে না, জালেমদেরকে আল্লাহ ভালোবাসে না, আল্লাহ ভালোবাসে মাজলুমদেরকে। কথা বলেন ঠিক না? যারা জুলুম করেছিল আজকে তারা পরাজিত, আর যাদের উপরে জুলুম করা হয়েছিল আজকে তাদেরকে বিজয় দিয়েছেন কে? আল্লাহ। এজন্য জুলুম করতে নাই। সম্মানিত ভাইরা আমার, শোনেন, একটু অপেক্ষা করেন, সামনে গেলে বুঝতে পারবেন। প্রত্যেকটা মাহফিলে গেলে বলে হুজুর ওয়াজ যা করবেন করবেন, খবরদার রাজনীতির কোনো কথা বলবেন না। আচ্ছা বলেন তো বাজান, আমার বাড়ি কোন জেলা? গাইবান্ধা, গরিব এলাকায় বাড়ি, তো এজন্য আপনাদের আমার জেলার নামটা নিতে কষ্ট হচ্ছে। একটু জোরে বলেন, আমার বাসা কোথায়? গাইবান্ধা। আমি আসছি কোন জেলায়? বদলগাছি, নওগাঁ। বিশ্বাস করেন বাজান, আমি আমার এলাকা থেকে, বাড়ি থেকে, ঘর থেকে রওনা দিয়ে এসেছি শুধুমাত্র করোনার কথা বলার উদ্দেশ্য, আর কোনো উদ্দেশ্য নাই। কথা বলেন না কেন? এজন্য যারা বলতেছেন হুজুর রাজনীতির কথা বলবেন না, আমি আপনাদের কথার সাথে একমত। কারণ গাইবান্ধা থেকে নওগাঁ এসে রাজনীতি করে কোনো লাভ নাই। আগামী নির্বাচনে এলাকার মহিলা মেম্বার পদে দাঁড়ানোর কোনো সুযোগ আছে? তাহলে আমি কেন এখানে রাজনীতি করি?
যদি করাই লাগে নিজের এলাকায় করব, কথা বলেন ঠিক না? এই জন্য আপনার টেনশন মুক্ত থাকবেন। আমি বাংলাদেশের রাজনীতি কোনো দলের বক্তা না, আমি রাজনীতি কোনো বক্তব্য দেব না। আই উইল নট এনি পলিটিক্যাল ওয়ার্ড বিকজ আই এম নট এ লিডার অফ এনি পলিটিক্যাল পার্টি। কারণ এখানে সব দলের লোক আছে না নাই? এখানে বসে আছেন বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় জামাত ইসলাম, জাসদ, বাসদ, চরমান, আরশিদ, জানবিকে, ফুরফুরা, হাটাজের ওলামা নিজামা, তাবলিগ, পাবলিক, ওলামা লীগ, গণতন্ত্র, গণফোরাম, সুসমাজ, বিজ্ঞাপন, এলজিবি, ডেমন, আগ্রহ শক্তি, ভিপিএল সোসাইটি, 4 দল, 14 দল, 18 দল, 19 দল, 20 দল, হেফাজত বিএনএফ, বাংলাদেশ কংগ্রেস যে পর্যন্তই থাক। আবার ভিপি নূরের আছে গণ অধিকার পরিষদ। ছাত্র আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছিল হাসনা, সার্জিস, এরা আবার একটা দল গঠন করছে এনসিপি। সে এনসিপি আর বিএনপির মাঝে আজকে একটু তর্ক বিতর্ক হয়েছে, দেখছেন না মিডিয়াতে? হাসনাত আব্দুল্লাহর সাথে একজন নেতা, আমি নাম বলবো না, ওনার সাথে সেই তুমুল একটা ঝগড়া, তর্ক বিতর্ক চলেছে। আমরা বলতে চাই যারা তরুণ ছোট বাচ্চা একটু রাজনীতি শিখতেছে, এদের সাথে আপনাদের মতো সিনিয়র নেতারা যদি তর্কে জড়ায়, তাদের সাথে একটু খারাপ আচরণ করেন, এটা ঠিক না। ছোটরা ভুল করতে পারে কিন্তু বড়রা ভুল করা যাবে না, কথা বলে না কেন? তো হাসনাত আব্দুল্লাহর সাথে আজকে একটা মোটামুটি একটা ছোটখাটো ঝামেলা হয়েছে, দেখেন না? আপনারা রাগ করতেছেন আমার কথা, সোশ্যাল মিডিয়াতে ঘটনাটা ভাইরাল হয়ে গেছে। তো আমরা বলতে চাই আপনারা সুস্থ রাজনীতি করুন, কথা কয় না কেন? এই যে ঝগড়া, তর্ক বিতর্ক, একে অপরকে এমন ভাবে গালিগালাজ করা বা খারাপ আচরণ করা বা একজন আরেকজনকে সহ্য করতে না পারা, এই সতীনের রাজনীতি বাংলাদেশে বন্ধ হওয়া দরকার, কথা বলে ঠিক না? সবাই সবাইকে সহযোগিতা করবে। এরপরে কয়েকদিন আগে একটা ছেলে একেবারে জীবনই ছেড়ে দেওয়ার মতো অবস্থা হয়েছিল, অনশনে বসে গেছিল, আম জনতার পার্টি। আমরা কয়েকদিন পরে জলপাই পার্টি খুলব, রাগ করতেছেন নাকি আপনারা? আম জনতার পার্টি ও বলতেছে আমার দলে নিবন্ধন না দেওয়া পর্যন্ত আমি ওই যে অনশনে বসে গেছি, জীবন চলে যাবি, কথা কন না? এই দেশে এমনও দল আছে খালি সভাপতি আর সেক্রেটারি আছে, ওই দলের কোনো কর্মী নেই, কথা কন নাকি আপনারা? এত দলীয় লোক যেখানে, আমি কি বোকা দলীয় আলোচনা করব? এই দিক থেকে যদি একটা দল লোক গুতা মারে, ওই দিক থেকে আর একটা দল লোক থানে টেলিফোন করে আমি হুজুর অবস্থা ভালো না খারাপ, কথা কন নাকি ভাই? কারণ এই রাজনীতি কিন্তু কঠিন একটা জিনিস। ওই যে ছেলেটা অনশনে বসছিল, তারেক নাম, জনাব তারেক রহমান, নাম কি? তারেক রহমান। পরে বিএনপির সালাউদ্দিন ভাই উনি যায়া ওরে বলতেছে জীবন ছাড়ার দরকার নাই, তোমার মতো ছেলের বেঁচে থাকা দরকার, তুমি চলো। অনেক কষ্টে অ্যাম্বুলেন্স ভাড়া করে নিয়ে যা ছেলেটারে নিয়ে আসছে। তাহলে চিন্তা করেন, এই ইউনূস সরকার আসাতে একটা দুর্বল সরকার, একটা বয়স্ক মানুষ, এটা ভেবে এই 17 বছরে মানুষের যত দাবি ছিল ভাই, সুযোগ পায় খালি দাবি আদায় করতেছে আর করতেছে, কথা বলেন না কেন আপনারা? এর আগে কেউ এগুলো করার সাহস পায়নি। একটা বয়স্ক মানুষকে আমরা প্রধানমন্ত্রী বানাইছি বা প্রধান উপদেষ্টা বানাইছি, এই জন্য আপনারা যা ইচ্ছা তাই করতেছেন। ওই মানুষটা যদি একটু করা হইতো, রাগী মেজাজের হইতো, কি বলেন, সাহস পাইতো? হ্যাঁ, সাহস পাইতো। যার যত দাবি আছে সরকারের কাছে চাইতেছে, আমার নিবন্ধন দেন, আমার চাকরি দেন, বেতন দেন, ইয়ে করেন, সে করেন, হ্যান করেন, ত্যান করেন। আবার 13 তারিখে শুনতেছি যারা পালিয়ে গেছে, এই পালানো শক্তির আবার বলতেছে আমরা 13 তারিখে লকডাউন ঘোষণা করছি। বাপ রে বাপ, হারকিন জলে কয়েক মাস ধরে ওদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না, ওরা নাকি 13 তারিখে বিপ্লব ঘটায় দিবি, কথা কর নাকি আপনারা? লকডাউন ঘোষণা করেন আর শাটডাউন ঘোষণা করেন। আগামীকালকে আপনাদেরকে দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য জুলাইয়ের জেগে থাকা সন্তানেরা এখনো জেগে আছে, কথা বলেন ঠিক না? রক্ত, আবু সাইদের রক্ত এখনো শুকায়নি, কথা বলে না কেন? আবু সাইদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ, আমরা ময়দানে ছিলাম, আসি, কথা বলে ঠিক না? আপনারা 16 বছর থাকলেন, তাও স্বাদ মেটেনি, আবার লকডাউন ঘোষণা করছেন। আপনারা অনুরোধ করতেছে, ওপার থেকে ম্যাডাম আপা অনুরোধ করতেছে যে হাতে পায়ে ধরে অনুরোধ করি আপনারা দোকানপাট বন্ধ রাখবেন, গাড়ি ঘোড়া চালাবেন না, একটা দিন খালি একটু হরতাল লকডাউন পালন করার জন্য সুযোগ চাচ্ছে, কি বলেন? অনেকে গাড়িতে আগুন দিয়ে আতঙ্ক সৃষ্টি করতেছে। ওনার বক্তব্য ছিল আজ থেকে 2 বছর আগে উনি বক্তব্য দিয়েছিলেন যারা গাড়িতে আগুন লাগাবে ওই আগুনে ওদেরকে পুড়িয়ে মারবেন,
উনি বক্তব্য দিয়েছিলেন, পালিয়ে যাওয়া প্রধানমন্ত্রী, কথা কন না কেন? এখন আমরাও সিদ্ধান্ত নিতে চাই, যারাই এরকম এই দেশে অশান্তি সৃষ্টি করবে, মানুষের জানমালের ক্ষতি করার চেষ্টা করবে, এদেরকে ধরে গণধোলাই দিয়ে প্রশাসনের হাতে তুলে দেবেন, কথা বলেন ঠিক কিনা? এদেশে আর কোনো অশান্তি দেখতে চাই না, আর কোনো মারামারি কাটাকাটি হানাহানি দেখতে চাই না, আর কোন মায়ের মুখ খালি হোক আমরা চাই না, একটা শান্তির বাংলাদেশ আমরা করতে চাই। এজন্য দলমত নির্বিশেষে আমার আলোচনা হবে। কষ্ট হচ্ছে আপনাদের? বিরক্ত হয়েছেন আমার কথা? মনে রাখবেন, আমি বাংলাদেশের রাজনীতির কোনো কথা বলতে চাই না, তবে হ্যাঁ, আমি গোলাম রব্বানী যদি কোনো রাজনৈতিক বক্তব্য দেই, এই পৃথিবীর শ্রেষ্ঠ রাজনীতিবিদ, শ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক, শ্রেষ্ঠ রাষ্ট্রপতি, শ্রেষ্ঠ সেনাপতি, শ্রেষ্ঠ বৈজ্ঞানিক, শ্রেষ্ঠ দার্শনিক, শ্রেষ্ঠ বাবা, শ্রেষ্ঠ নানা, শ্রেষ্ঠ আদর্শ, শ্রেষ্ঠ মহামানব রাহমাতুল লিল আলামিনের মদিনার আদর্শের রাজনীতির কথা বলবো। আমি যদি কোন রাজনৈতিক বক্তব্য দেই, খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুকের আদর্শের রাজনীতির কথা বলবো। যেই ওমর ফারুক আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য নিজের কলিজার টুকরা ছেলেকে পর্যন্ত ছাড় দেয় না, কথা বলেন ঠিক কিনা? সেই মদিনাওয়ালার আদর্শের রাজনীতির কথা শোনার পরে আপনার যেন আবার চুলকানি আরম্ভ না হয়, কারণ কোরআন হাদিসের হক কথা সবার পেটে হজম হয়? আপনারা বলেন তো হয়? ছোট্ট বাচ্চা অসুস্থ, বাবা ডাক্তারের কাছে নিয়ে গেছে, ডাক্তার সাহেব কিছু তিতে ট্যাবলেট দিয়েছে খাইতে, ছোট্ট বাচ্চা তিতে ওষুধ খায় না, সব ফেলায় দেয়, সব ফেলায় দিয়েছে। পরের দিন সকালবেলা আবারও ডাক্তারের কাছে চলে গেছে, ডাক্তার সাহেব গতকালকে ট্যাবলেট দিয়েছিলেন তিতে, আমি ছেলের পিতা। বলে না, ছেলেরে কোন কায়দায় ঔষধ খাওয়ায়? বলে উপায় একটাই আছে, নওগাঁ শহর থেকে ভালো কোনো হোটেল থেকে মিষ্টি কিনবেন, মিষ্টি কিনে মিষ্টি একটু ফাঁক করবেন, ফাঁক করে ভিতরে ট্যাবলেট ঢুকাইয়া ছেলের সামনে খাইতে দিবেন। আশা করা যায় মিষ্টি খাওয়া হবে, ট্যাবলেটের ভিতরে চলে যাবে, আপনার সন্তানটাও সুস্থতা লাভ করবে। ডাক্তার এমন কৌশল বাবার কাছে চমৎকার মনে হলো, বাবা তাই আমল করলেন। মিষ্টির ভিতরে ট্যাবলেট দিয়া পূর্বের মতো মিষ্টি বানায়া ছেলের সামনে প্লেটে বা ফ্রিজে খাইতে দিয়েছে। বাজান তুমি মিষ্টি খাও, আমি তোমার জন্য এক গ্লাস পানি নিয়ে আসি। এইবার বাবা পানি নিয়ে এসে দেখে প্লেটের মিষ্টি খাওয়া শেষ। মনে মনে কয়েকবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পরে জিজ্ঞাসা করে, বাজান মিষ্টি খাইছো? ছেলে উত্তর দিয়ে বলে, হ্যাঁ আব্বা মিষ্টি খাইছি ঠিকই, কিন্তু মিষ্টির ভিতরে যে বিসি ছিল ওইটা খাই না। আজকে সমাজের বাস্তবতা তাই বলে হুজুর ওয়াজ করেন, কোনো সমস্যা নাই। আমরা যখন বলি তিবিয়ান আল লিকুল্লি শাই, মানব জীবন পরিচালনা করার জন্য রান্নাঘর থেকে পার্লামেন্ট পর্যন্ত যত নিয়ম নীতি দরকার দিয়েছেন বিশ্ব সরকার, তখন এক শ্রেণীর মুসলমানের কাছে এই কোরআন হাদিসের হক কথা ট্যাবলেট মার্ক আলোচনা সহ্য হয় না, কথা বলেন ঠিক কিনা? মনে রাখবেন, এই পৃথিবীর জমিনে অসংখ্য নবী রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন, তাদের দাওয়াতি কাজে কাফের বেঈমানরা বাধার পাঁচিল তৈরি করে দিয়েছিলেন। এরপর আল্লাহর পয়গম্বররা শত বাধার পাঁচিলকে ভেঙে আল্লাহর জমিন আল্লাহর পথে মানুষকে দাওয়াত দিয়েছেন, কথা বলেন ঠিক কিনা? আপনারা আমার প্রিয় নবী কালেমার দাওয়াতের দিকে করণের প্রচার করতে গিয়ে মার খেয়েছেন, রক্ত ঝরিয়েছেন, দান্দার মোবারক শহীদ হয়ে গেছেন। সাহাবায়ে কিরাম দ্বীনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে মার খেয়েছেন, রক্ত ঝরিয়েছেন, জীবন দিয়েছেন। ও বাংলার মুসলমান, 1952 সালে এদেশের মানুষ যদি ভাষার জন্য জীবন দিতে পারেন, 1971 সালে আপনার আমার পূর্বপুরুষেরা যদি এদেশের স্বাধীনতার জন্য, এদেশের মাটির জন্য জীবন দিতে পারেন, 2024 সালে স্বৈরাচার জালেমকে বিদায় করে দেওয়ার জন্য এদেশের 2000-এরও বেশি মানুষ যদি রক্ত দিতে পারেন, জীবন দিতে পারেন, ও বাংলার মুসলমান, যদি কখনো ডাক আসে আল্লাহর এই জমিন আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য, প্রয়োজনে বিবির কাছ থেকে বিদায় নেন, সন্তানদের কাছ থেকে বিদায় নেন, মাথায় কাফরে বেঁধে আল্লাহর এই জমিন আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য, করণের সমাজ ব্যবস্থা কায়েম করার জন্য নবীদের মতো, সাহাবায়ে কিরামদের মতো বুকের তাজা রক্ত দিতে কারা কারা রাজি? দুই হাত তুলে আল্লাহকে দেখা, দুই হাত তুলে আল্লাহকে দেখা। লিল্লাহি তাকবীর। হাত সোজা করেন, টান টান করে হাত তোলেন। ওই যে মাঝে মাঝে হাত বেঁকা দেখা যায়, দুই হাত সোজা করার শক্তি না, আপনি পুরুষ মানুষ,